শুভ সন্ধ্যা। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার উপর যে আলোচনার যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা আশা করি প্রত্যেকে শুনবেন এবং আপনারা মতামত জানাবেন। এখন কি সাউন্ড ঠিক আছে? তাহের, এখন সাউন্ড ঠিক আছে? এখনো ঠিক নেই? হুম। উত্তম তো বলছে যে সাউন্ডটা উত্তমই আসছে, তো সুতরাং আমি অনুষ্ঠানটা চালাচ্ছি। রোগী লিপি সংগ্রহ, যে আমরা একটা রুগীকে তার লক্ষণগুলি কিভাবে সংগ্রহ করতে পারি, এই বিষয়ে আমি কিন্তু স্ট্রিক্টলি ফলো করি যে চিরপ্রকৃতির হোক আর বা ক্রনিক হোক, আমি কিন্তু রুগীর কাছ থেকে যতটা সম্ভব ডিটেলস আমি সংগ্রহ করি এবং একটা নির্দিষ্ট আলাদা আলাদা বইতে, রুগীলিপি বই আপনাদের দেখাচ্ছি যে আমি যে রুগীলিপি বইটাকে আমি এটা উল্টা দেখা যাবে এই কারণে যে আমরা যেহেতু উল্টা পিকচার পাচ্ছেন না, আমাকে যা দেখছেন সেটা উল্টা পাচ্ছেন, আমি আমাকে যা দেখছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো ফলে আমি যদি উল্টা দেখি আপনারা উল্টো দেখবেন। এবার দেখুন, এ হলো রুগীলিপি বই।
এই বইটা বাবা কালেক্ট করতেন, রুগীর যে তথ্য সংগ্রহ করতেন সেই বইটা। পরবর্তীতে আমি এটাকে অনেক সংযোজন করেছি, সংশোধন করেছি, করে একটা কমপ্লিট একটা রুগী চিত্র অঙ্কনের উপযোগী একটা তৈরি করার চেষ্টা করেছি আমি আমার নিজের মতো করে। হেনিম্যান অর্গাননে স্পষ্ট করে বলে দিয়েছেন যে রুগীকে কিভাবে রুগীর সিমটমটা কালেক্ট করতে হবে। অর্গানন 83 সূত্র থেকে 104 সূত্র, তারপর অ্যাকিউট ডিজিজ নিয়ে তিনি অন্যান্য কয়েকটা সূত্র করেছেন। তারপর বিশেষত ক্রনিক নিয়ে মাইজমেটিক অ্যানালাইসিসের প্রেক্ষিতে তিনিও 204 থেকে 263 সূত্রে তিনি বলে গেছেন কিভাবে আমরা রুগী চিত্রটা কালেক্ট করব। আমি আগের দিনেও বলেছি যে তিনি 104 সূত্রে যেটা বলেছেন, যে কোনো রোগের বিশেষভাবে প্রকটিত ও পরিচায়ক লক্ষণ সমষ্টি অর্থাৎ সমস্ত রুগী চিত্রটি একবার যথার্থভাবে অঙ্কিত হলে সর্বাপেক্ষা কঠিন কাজটি সম্পূর্ণ হয়েছে বলে বুঝতে হবে। সর্বাপেক্ষা কঠিন কাজ হলো রুগীর তথ্যটা সংগ্রহ করা। এই তথ্য সংগ্রহের জন্য রুগীর কাছ থেকে আমরা যে ডাটাটা কালেক্ট করব, প্রাথমিক শর্ত হলো রুগীকে তার মতো করে বলতে দেওয়া। রুগী আসলো, রুগীর সঙ্গে তার বন্ধু আসলো কি পরিবারের কেউ আসলো, বা আপনি রুগীর বাড়িতে গেলেন, রুগীর সঙ্গে কথা বললেন, রুগীর অন্যান্য যারা ছিল তাদের কাছ থেকেও আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। এই জায়গাটা প্রাথমিকভাবে কোনো ইন্টারাপ্ট, বাধা দেওয়া যাবে না। রুগীকে সম্পূর্ণভাবে তার কষ্টের কথা বলতে দিতে হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যারা হোমিওপ্যাথির নামে মানে স্বাস্থ্য রক্ষক না হয়ে আমরা যদি ব্যবসায়ী হই, আমরা কিন্তু রুগীকে সময় দিতে পারব। তো সুতরাং সেই জায়গা থেকে হেনিম্যান কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে চিকিৎসকের কি করতে হবে। 83 সূত্রেই বলেছেন রুগীকে পূর্ব সংস্কার থেকে মুক্ত থাকতে হবে। তার মনের মধ্যে আগে থেকে কোনো ধ্যান ধারণা থাকা উচিত নয়। রুগী এসে বলল যে বাচ্চাটার, রুগীর মা বলল যে বাচ্চাটা কৃমির উপদ্রব। আমার মাথার মধ্যে যদি থাকে কৃমি মানেই সিনা হবে, আঁচিল মানেই থুজা হবে, পাইলস মানেই কোলিনসোনিয়া হবে, আমি কখনো রুগীকে ঠিক করতে পারবো না।
আমাকে এই জায়গা থেকে মুক্ত থাকতে হবে। আগে থেকে এটাকে হলো প্রেজুডিস, আনপ্রেজুডিস হতে বলেছেন, পূর্ব সংস্কার থেকে বর্জিত হতে বলেছেন। রোগের নামে নয়, রুগীর টোটালিটি দিয়েই ওষুধটা নির্বাচন করতে হবে। এই টোটালিটি নেওয়ার জন্য যে কষ্ট, সেই কষ্টটা আমাকে নিতে হবে। দ্বিতীয় বলেছেন, ইন্দ্রিয় শক্তির অটুট কর্মক্ষমতা থাকতে হবে, তার সেন্সটা সাউন্ড হতে হবে। ডাক্তার বললে তো সবাই ডাক্তার হতে পারে না, ডাক্তারের কতগুলো গুণ থাকতে হবে। এই গুণের মধ্যে একটা হলো তার সাউন্ডটা, মানে সেন্সটা সাউন্ড হতে হবে। ইন্দ্রিয় শক্তির ক্ষমতাটা তার অটুট থাকতে হবে, তার শক্তিশালী থাকতে হবে। পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, তারপর কান, মানে পালসটেটিং, মানে স্পর্শ শক্তি, এই শক্তিগুলি কিন্তু যদি দুর্বল যদি থাকে, কানটাকে সজাগ থাকতে হবে রুগী কি বলছে, অন্যমনস্ক হলে হবে না। সেখানে রুগীর কথাটা মন দিয়ে শুনতে হবে, আর সেইটাই আপনাকে রুগী যেই ভাষায় বলছে প্রয়োজনীয় ডিটেলস আপনাকে সেটা লিপিবদ্ধ করতে হবে। রুগী যেই ভাষায় বলছে, আমার ভাষায় কিন্তু রুগী বলবে না, রুগী তার ভাষায় বলবে। তো তার যে ফিলিংস, তার যে ইমোশন, এইটাকে গুরুত্ব দিতে হবে। কোনো কোনো রুগী বলতে বলতে কেঁদে দেয়, কোনো কোনো রুগী একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়, কোনো কোনো রুগী অহেতুক কথা বলে। আমাদের উচিত এইগুলিকে শুনে আমাদের মতো করে, পরবর্তীতে এভুলেশন আমরা নিশ্চয়ই করব, কিন্তু রুগীকে কোনো বাধা না দেওয়া। 3 নাম্বার হলো পর্যবেক্ষণের মনোযোগ। আমি এটা বলেছি যে অ্যাটেনশন ইন অবজারভেশন। রুগী কথা বলছে কিভাবে, কি কোন ঢঙে কথা বলছে, তাড়াহুড়া করে বলছে, না ধীরে ধীরে চিন্তা করে বলছে, না সাবজেক্ট টু সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। রুগী কিভাবে বসছে, রুগী কিভাবে আপনার ক্লিনিকে ঢুকলো, তার হাঁটা কিরকম, তার চেহারাটা কিরকম, এগুলি হলো অবজারভেশন। এই অবজারভেশনটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অসুবিধা। লাস্ট পয়েন্ট বলেছেন যে চিকিৎসককে রোগীলিপি গ্রহণে বিশ্বস্ততা থাকতে হবে, তাকে বিশ্বাস থাকতে হবে, আশ্বাস থাকতে হবে এই রোগীলিপি গ্রহণ করার প্রয়োজনীয়তাটা কি। fidelity in taking the picture of the patient, picture of the disease বা picture of the patient, এই জায়গাটাই কিন্তু, এই কয়েকটা কথা কিন্তু হেনিম্যান বলেছেন যে চিকিৎসকের কি কি গুণ থাকতে হবে যাতে করে সে একটা রোগীলিপি সংগ্রহ করতে পারে।
আমরা আগের দিন ক্লাসে আমরা বলেছি যে লক্ষণ বললেই হবে না, সেই জন্য রুগী যা বলবে তারপরে 2-3 ইঞ্চি জায়গা ফাঁক রাখতে হবে, তারপর দ্বিতীয় পয়েন্টে আসা। কারণ হলো রুগী বলা শেষ হয়ে গেলে আমার কোনো কিছু কোয়ারিজ করে যদি নোট করতে হয়, তাহলে কেন আমি নোট করার জায়গাটা যেন থাকে। এই জন্য কিছুটা জায়গা ফাঁক রেখে রেখে লিপিবদ্ধ করা, এটাই হলো নিয়ম। আমি অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে লোকেশন, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটি, এগুলো অবশ্যই কালেক্ট করি। এবং সেটা কজেশন তো 3 রকমের। একটা হলো মেনটেনিং কজ, যেটা পরিপোষক কারণ, যেটার কোনো ওষুধ দরকার নেই, এটা কিছু মেনটেনের কারণে হচ্ছে। এক্সাইটিং কজ, উত্তেজক কারণ। কালকে রাত্রেবেলা আপনি বিরিয়ানি দিয়ে ভাত খেয়েছেন, আপনার আজকে সকাল থেকে পেট ব্যথা, পাতলা পায়খানা হচ্ছে, তাহলে এক্সাইটিং কজটা হলো আপনার রিচ খাওয়াটা। আপনি বাসি খাবার খেয়েছেন, অতিরিক্ত খাবার খেয়েছেন, এক্সাইটিং কজটা হলো ওইটা। তাহলে তার উপর ভিত্তি করেই কিন্তু আমার মেডিসিনটা সিলেকশন হবে। সেখানে পারসিটলে হবে, না নাক্স ভূমিকা হবে, না চিনিনাম আর্টস হবে, না চায়না হবে, কোনটা হবে সেইটা কিন্তু আপনি তখনই সিদ্ধান্ত নিতে পারবেন যখন এক্সাইটিং কজটা, অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে এক্সাইটিং কজটা, উত্তেজক কারণটা আপনি যখন জানতে পারবেন, সেখানে আপনার শর্টে, আপনার রোগীলিপিটা শর্টে নিলেই হবে। কিন্তু চিরপ্রকৃতির রোগ বা ক্রনিক ডিজিজ যদি আপনার কাছে যদি চিকিৎসা নিতে আসে, আমরা কি করব? আমাদের তখন রোগীর বিস্তারিত তথ্য আমাদের সংগ্রহ করতে হবে, যে সেখানে এক্সাইটিং কজ এবং ফান্ডামেন্টাল কজ। এই এক্সাইটিং কজটা যদি দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, তাহলে এটা ক্রনিক রোগে দাঁড়ায়। আপনাকে প্রতিদিন অফিসে গিয়ে অপমানিত হতে হয়। আপনার একটা ভুলের জন্য হয়তো আপনাকে দিনের পর দিন আপনাকে মানসিক টর্চার দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এটা ক্রনিক একটা রোগে দাঁড়িয়ে যেতে পারে। সে কি রোগ, তার কোনো ইয়ত্তা নেই। আমরা সেখানেই আমাদের কাজ, যে এক্সাইটিং কজটাকে খুঁজে বের করা। সেটাই যদি বিশেষ কোনো যদি কারণ না হয়, হাঁপানি হয়েছে, আপনার রুগী আপনার কাছ থেকে আসলো হাঁপানি, এই হাঁপানিটা কি চর্মরোগ চাপা পড়ে হয়েছে,
নাকি বাজে জল বা অন্য কিছু ঘেটে আপনার হয়েছে, পলিউশন থেকে হয়েছে, সেইগুলি যেমনভাবে দেখবেন তেমনভাবে ফান্ডামেন্টাল হিস্ট্রি, ফান্ডামেন্টাল কজ এটা খুঁজেও নেওয়া, মায়াজমেটিক অ্যানালাইসিস, সেটাকে দেখাও কিন্তু আমাদের কাজ। তাহলে এক্সাইটিং কজ নিয়ে আমরা, এক্সাইটিং কজ ইমিডিয়েট না রিমোট, ইমিডিয়েট হয়েছে না অনেক দিন ধরে হতে যাচ্ছে, অতিরিক্ত বা অপরিমিত খাবার খেয়ে কি কোনো কিছু হয়েছে, অতিরিক্ত কোনো মানসিক বা শারীরিক পরিশ্রমের জন্য কিছু হয়েছে, দীর্ঘদিন ধরে রাত্রি জাগার ফলে কি আপনার অসুস্থতা হয়েছে, অতিরিক্ত ঠান্ডা লেগে, এসি ঠান্ডা লেগে, বা অতিরিক্ত রোদ, গরম পড়েছে, রোদে বেরিয়েছিলেন, তার থেকে অসুস্থতা হয়েছেন, কোনো ভারী জিনিস তুলতে গিয়ে কখনো আপনার খিঁচ লেগেছিল, তার থেকে কি আপনার কোমরের ব্যথা, কি হাতের ব্যথা, কি পায়ের ব্যথা, নাকি কোনো মেন্টাল আঘাত পেয়েছে, মানসিক কোনো চাপ পড়েছিল, কি মানসিক আঘাত পেয়েছিল? এই হিস্ট্রিগুলি আমাদের নিতে হবে, তাইলে আমরা কিন্তু এক্সাইটিং কজটাকে ধরতে পারবো। হেনিম্যান তো বলেছেন, আমি আগের দিনই বলেছি যে সিসের দ্য কজা, সিসের দ্য ইফেক্টাস, রোগের কারণটাকে তুমি ধরো, তাইলে কিন্তু এফেক্টটাও দূর হবে। তাহলে কারণটা এক্সাইটিং কজ না মেনটেনিং কজ না ফান্ডামেন্টাল কজ? আমি এই বিষয়ে একটা রুগী চিত্র আপনাকে বলি, তাইলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আমার কাছে একজনে এলো তার কোমরের ব্যথা নিয়ে। দীর্ঘ 4 বছর ধরে সে কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছে, নিচু হয়ে ঘর বুঝতে পারে না, মহিলা, টয়লেট করতে বাথরুমে বসতে তার কষ্ট, এই সমস্ত কষ্টগুলি নিয়ে সে ভুগছে প্রায় বছর 4 ধরে। আসার পর, মানে এগুলি শোনার পর আমি তখন হিস্ট্রিটা নেওয়া শুরু করলাম যে কবে থেকে প্রথম শুরু হয়েছে। তখন জানতে পারলাম যে তার বাচ্চার জন্মের পর থেকে, বাচ্চা যখন পেটে ছিল, তখন থেকে তার যন্ত্রণাটা শুরু হয়েছে, কিন্তু ডেলিভারির পরে তার যন্ত্রণাটা মুক্ত হয়। দেখেন এই জায়গাটায় যে পেলভিক বোনটা বাচ্চাটাকে জায়গা করার জন্য আস্তে 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 পেলভিক বোনটা ছড়িয়ে যায়, বাচ্চাটা যাতে তার জায়গা পেয়ে যায়, ডেলিভারির পরে সে আবার নিজস্ব জায়গায় ফিরে আসে। এখন এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টটা
এনলার্জ হচ্ছে, আবার জয়েন্টটাকে কোনো কারণে সেই জায়গাটায় কোনো একটা নার্ভের উপরে চাপ সৃষ্টি করছে, ফলে সে উঠতে বসতে তার একটা কষ্ট। এটা একটা, কিন্তু আমরা ধরে নিতে পারি এটা একটা ইনজুরি। তখন রেপাডিয়েশন করে দেখা গেল যে তার একটা মেডিসিন তাকে দেওয়া হলো, এমন 2-3 সপ্তাহ সে ওষুধটা সেবন করেছে। আজকে প্রায় কিছু না হলেও 7-8 বছরের বেশি হবে, আজ পর্যন্ত তার সেই ব্যথার যে উপশম হয়েছে, আজ পর্যন্ত তার সেই কোনো ব্যথা আর ফিরে আসে। তাহলে রুগীর কাছ থেকে আমরা যদি এই বিস্তারিত তথ্যটা যদি না জানি, কোন জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে সঠিক ওষুধ নির্বাচন করাও আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা। একটা রোগী আমার কাছে হাঁপানির সমস্যা নিয়ে এসছে। এই হাঁপানির সমস্যাটা নিয়ে তার যে কষ্টটা বিস্তারিত সে বলেছে, আমি সেটা নথিবদ্ধ করেছি। লোকেশন, সংশ্লেষণ, কনকমিটেন্ট মডালিটি সব ঠিক আছে। হোয়াট ইজ দ্য কজেশন? ইজ ইস ফান্ডামেন্টাল কজ? বাচ্চা বয়স থেকে কোনোদিন হাঁপানি তার ছিল না? কখনো কোনো স্কিন ডিজিজ সাপ্রেস হয়েছিল না? ফ্যামিলিতে কোনো হাঁপানি রুগী আছে, ম্যাটার্নাল সাইড, প্যাটার্নাল সাইড? না। তাহলে এটা অ্যাকওয়ার্ড, এটা কিন্তু বংশগতভাবে অর্জিত কোনো রোগ না। তাহলে হাঁপানি যদিও অ্যাকুইট ডিজিজ, কিন্তু সেটা তো ক্রনিক ইন নেচার, দীর্ঘদিন ধরে ভুগছে। আমার কাছে এসে তার কষ্ট পাওয়ার প্রায় 6-7 বছর পর, কি আরো বেশি হোক, তো আমি এই সমস্ত তথ্যগুলি নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলুন তো, প্রথম যেদিন আপনার এই যে টানটা হলো, সেই দিনের আপনি হিস্ট্রিটা আপনার যদি মনে থাকে আপনি আমাকে বলুন, কিভাবে আপনি শ্বাসকষ্ট প্রথম আপনি কষ্ট পেয়েছেন, সেই দিনের সারাদিন কাহিনীটা আমাকে। ভদ্রমহিলা তখন আমাকে তার কাহিনীটা বলা শুরু করল, যে জুন জুলাই মাস, জুন জুলাই না, এপ্রিল মে মাস, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত যাবতীয় কাজকর্ম করে আমি বিছানায় এসে বসেছি। পাশের বাড়ির এক মহিলা আমার কাছে এসছেন জাস্ট গল্প করার জন্য। তো তার সঙ্গে আমি গল্প করছি। কখন সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে খেয়াল করিনি, হঠাৎ দেখি কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি করে জানলাগুলি বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। বলে আমি জানলা দুটো বন্ধ করেছি আর একটা বন্ধ করতে যাচ্ছি, সে সময় বিশাল একটা
বজ্র বিদ্যুৎ চমকালো। আমার মনে হলো বুঝি যে বজ্র বিদ্যুৎটা আমার ঘরে ঢুকে গেল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে ঘরে এসে বলছি, সেই দিন রাত্রে আমার প্রথম শ্বাসকষ্ট শুরু হয়। দেখেন সিকুয়েন্সটা, এই সিকুয়েন্সটা হলো যে কিভাবে সে ভয় থেকে তার এই রোগটা সৃষ্টি হয়েছে। এটাকে আমি নোট ডাউন করলাম, নোট ডাউন করে আরো কয়েকটা ফ্যামিলির হিস্ট্রি নিয়ে আমি কমপ্লিট করে তাকে মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম। প্রায় 8-10 বছর ধরে ভুগতে দেওয়া তার এই শ্বাসকষ্ট মাত্র 2 মাস 2.5 মাসের চিকিৎসায় সে মুক্ত হলো শুধু নয়, আজ পর্যন্ত তার কোনো সমস্যা নেই। ডাক্তার দিজোয়াস অতিরিক্ত ভয়, অতিরিক্ত ভয় হয়ে যে ওষুধগুলি হয় তার মধ্যে টপে আছে কার্সিনোসিন, আপনার সাবজেক্ট। আমি পেশেন্টকে ফ্যামিলি হিস্ট্রিটা নিয়ে আলটিমেটলি তাকে কার্সিনোসিন নিয়ে দিয়েছিলাম। এইটা তখন আমি বুঝলাম যে একটা মেডিসিন সম্বন্ধে যদি আমরা বিস্তারিত যদি জানি, সেই মেডিসিনটা অ্যাপ্লাই করলে আমরা অপূর্ব রেজাল্ট পাব। এটা যেমন একটা, আরেকটা হিস্ট্রি বলি যে এক্সাইটিং কজ আমাদের কিভাবে কাজে লাগে। আমার কলকাতা ক্লিনিকেই কাছে এক রুগী আসলেন, রুগীর বয়স 58 বছর বয়স। ভদ্রলোক ব্যাংকের এক ম্যানেজার। তিনি প্রায় 4 বছর ধরে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এবং মাদ্রাজ পর্যন্ত ঘুরে এসছেন। কোথাও তার একটু আরাম পেল না। প্রবলেমটা তার ব্রেইন টিউমার। ব্রেইন টিউমারটা জন্য সে ট্রিটমেন্টের খরচ তো সমস্ত ব্যাংক দেবে, তার নিজস্ব কোনো খরচ নেই। কিন্তু টিউমারটাকে অপারেশনও পর্যন্ত করতে পারছে না, কারণ তার প্রোলেক্টিং হরমোন, যেটা মোটামুটি 17 পর্যন্ত নর্মাল রেঞ্জে থাকে, সেটা উঠে দাঁড়িয়েছিল 2112। এর ডিটেলস আমি আমার একটা বইতে তার সমস্ত প্যাথোলজিক্যাল রিপোর্ট, অরিজিনাল রিপোর্টগুলি নিয়ে আমি আমার বিস্তারিত এটাকে ব্যাখ্যা করেছি। আজকে এখানে আলোচনা সবকে বলছি এটা। তো আমি রুগীলিপি ও ভদ্রলোক
হয়নি। আমার কাছে শুধুমাত্র এসছেন যে এর কোনো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আছে কিনা এবং সারবে কিনা। শিপ্রা, আমি ওইটাই পরে আসছি, প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। আমি এখন যেই জায়গাটায় আছি এইটা ছন্দপতন হলে মুশকিল। আপনার প্রশ্নগুলি নিশ্চয়ই করবেন, আপনারা রাখুন, আমি পরবর্তী নিশ্চয়ই আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে আপনার তথ্যটা একটু জানতে দিন, তারপর আপনার প্রশ্নের আমি জবাবটা দেব। তো আমার তো এই রুগীলিপি, এই রুগীলিপি আমি পূরণ করছি। একটা সময় আসলো যা তার অতীত ইতিহাস নিয়ে তথ্যগুলি নেওয়ার একটা জায়গা আসলো। সেই সময় তাকে জিজ্ঞেস করলাম যে আপনার তো ব্রেনে টিউমার হয়েছে, আপনার কি মনে হয় এই টিউমারের কারণটা কি, কি কারণ থেকে হয়েছে? আপনার কোনো কারণ জানা আছে? কোনো মানসিক আঘাত পেয়েছিলেন কিনা, অন্য কোনো কারণ আছে কিনা? ওদের লোক চুপ করে গেল, বলে আমাকে একটু বুঝিয়ে দিন। আপনার কোনো মাথায় কোনো আঘাত লেগেছিল? আঘাত লাগার কোনো ইতিহাস আছে? শিক্ষিত লোক তো, আর মিডল ক্লাস, একটু মনক্ষুণ্ণই হল। আমাকে বললাম যে আমার ব্রেনের টিউমারের সঙ্গে আমার আঘাত লাগার কি ইতিহাস, কি সম্পর্ক আছে? অ্যাজিভ আমি তার সময় নষ্ট করছি। আমি বললাম নিশ্চয়ই আপনার কথাটার জবাব আমি দেবো, কিন্তু আমার কথাটা আপনি একটু উত্তর দিন। ডাক্তার চৌধুরী, ক্ষমা করবেন এভাবে বলার জন্য। আসলে আমি বিগত 5 বছর ধরে এত ডাক্তার দেখিয়েছি, এই প্রশ্নটা আমাকে কেউ করেনি। আমি হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছি, বড় ডাক্তারও দেখিয়েছি, কিন্তু এই প্রশ্নটা আমাকে আজ পর্যন্ত কেউ করেনি। আমার মনে হলো যে এইটার সঙ্গে কোনো হয়তো সম্পর্ক নেই, এই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন, সেই জন্য আমি অবাক হয়ে গেলাম। তাহলে বলুন আপনার কাহিনীটা যদি জানা থাকে। বলে হ্যাঁ, আমি তখন ওয়েস্ট বেঙ্গলের একটা জেলার ব্যাংকের দায়িত্বে ছিলাম। তো আমি সেখানে কাজ করছি, কিন্তু লকার রুমটা যেটা আছে সেখানে একটা জানলা গ্রিলগুলি জং পড়া। তো এটা সিকিউরিটির একটা অসুবিধা, ওই গ্রিলটাকে পাল্টানো হচ্ছে। বড় জানলা, গ্রিলটা পাল্টানো হচ্ছে, মিস্ত্রি এসে গ্রিলটাকে ফিট করছে জানলাতে। তখন প্রায় 1:30 পৌনে 2 হবে। বলে আমি আমার রুম থেকে বেরিয়ে আমি ওই লকার রুমে ঢুকে মিস্ত্রিরা কি কাজ করছে সঠিকভাবে করছে কিনা আমি একটু তদারকি করতে গেছি। বলে আমি দেখলাম যে মিস্ত্রিগুলি সমস্ত কাজটা বন্ধ রেখে টিফিন করছে। ওখানে বসে তারা তাদের টিফিন বক্স থেকে বের করে তারা নাস্তা করছে। বলে আমি দেখলাম জানলার
গ্রিলটা ঠিক মতো লেগেছে কিনা আমি একটু হাত দিয়ে নাড়িয়ে দেখলাম। বলে সিমেন্ট দিয়ে তখনও পর্যন্ত আটকায়নি, জাস্ট কাঠের দিয়ে ঠেকিয়ে রেখেছে, পরে সিমেন্ট দিয়ে এটা জাম করবে। তো পিছন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার কাছে এলো, এসে বলছে, দাদা আপনি এখানে একটা সই করে দিন চেকটা, নাহলে আজকে ক্লিয়ার হবে না, বন্ধ হয়ে যাবে। বলে ওখান থেকে আমি ঘুরে ওর দিকে তা করে আসছি, এমন সময় জোর একটা হাওয়া এলো। বলে তারপর আমার কিছু মনে নেই। বলে আমার যখন সেন্স ফিরল, তখন আমি আমার চেম্বারের সিটে শুয়ে আছি, এক ডাক্তার আমাকে পরীক্ষা করছে। জোরে হাওয়ায়, দমকা হাওয়ায় গ্রিলের ইয়েটা খুলে গিয়ে তার মাথায় লাগলো পিছনে, সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সমস্ত এমআরআই সমস্ত কিছু করলো, কিছুই নেই, সাধারণ ওষুধ টষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। তো আমি এটাকে নোট করলাম, আরো কয়েকটা প্রশ্ন করে তাকে বললাম যে আশা করি আপনি ঠিক হয়ে যাবেন। ডাক্তার চৌধুরী বলছেন, এই যে আপনি আমাকে আশ্বস্ত করলেন, এতে কিন্তু আমি অনেক মানে অর্ধেকটা আমার আরাম বোধ হচ্ছে। ভদ্রলোকের যে কনকমিটেন্ট সিমটম, মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, রাত্রে ঘুম কম হওয়া, কনকমিটেন্ট সিমটম, নাথিং বাট দ্য অ্যানাদার সিমটম, যেটা তার মূল রোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পায়খানা পরিষ্কার না হওয়া, প্লাস তার হাই ডায়াবেটিস। তাহের ভাই, রুঠা হলো পেরিস্টিয়াম ইনজুরির জন্য। পেরিস্টিয়াম মানে হলো যে হাড়ের আবরণী পর্দায় ইনজুরি হলেও রুটা দেয়। যাই হোক, আমি তাকে এটা বললাম, বলার পর তাকে ওষুধ দিয়ে বিদায় দিলাম। তাকে এক মাসে, আমি জেনারেলি এক মাসের ওষুধই দিই, এক মাস পর পর আমি, খুব যারা দূরে রুগী থাকে তাদের 2 মাসের ওষুধ দিই, নাহলে আমি এক মাসের ওষুধেই দিই। আমি তাকে এক মাসের ওষুধ দিয়েছি, এক মাস পরে সে আসেনি। সে আমার কাছে আসলো প্রায় 3 মাস পর, কারণ সে সামনে রিটায়ার হবে, অনেকগুলি ছুটি পাওনা আছে, সে ছুটি কাটাতে গেছিল। তো সেই জন্য আসতে পারেনি। আর যখন এসছে, আবার সে রক্ত পরীক্ষা এবং মাথায় স্ক্যান করে নিয়ে এসছে। যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করলাম, আমার এই অবস্থানটা কি আছে আমি একটু দেখে নিলাম। এসে আমাকে বলছে, এই দেখুন রিপোর্ট। তাহলে আপনি আগে আছেন কেমন বলুন? বলে দেখুন, আমার মাথার যন্ত্রণা নেই, এখন খুব এনার্জেটিক মনে হচ্ছে, আমার বয়স অনেক কমে গেছে, আমার ঘুম দারুণ হচ্ছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে, আমি কিন্তু ওষুধ খেয়ে খুব ভালো আছি। রিপোর্টে দেখলাম প্রোলেক্টিন হরমোন যেটা 2112 ছিল,
সেটা নেমে দাঁড়িয়েছে 176। স্ক্যানে দেখলাম যে ভিতরের যে টিউমারটা ছিল, যে সাইজটা ছিল, সেই সাইজটা রিডিউসড হয়েছে। আবার তাকে ওষুধ দিলাম, মোটামুটি বছর খানিক সে নিয়মিত ওষুধ খেয়েছে। এর মধ্যে তার প্রোল্যাক্টিন হরমোন একদম নর্মাল হয়ে গেছে, আর টিউমারটা এত ছোট হয়ে গেছে, ফলে ওইটার আর গুরুত্ব দেয়নি, আর ওই ট্রিটমেন্টটাও কন্টিনিউ করেনি। হয়তো বদলি হয়ে গেছে কোথাও, কিছু একটা হবে, আমি আর জানি না। আমার কাছে যে সমস্ত তথ্যগুলি ছিল সেই তথ্য পর্যন্ত আমি বললাম। কিন্তু এটা মিরাকল যে একটা হোমিওপ্যাথি মেডিসিনে তার যদি এক্সাইটিং কজটাকে যদি ধরা যায়, সেভাবে যদি ট্রিটমেন্ট যদি দেওয়া যায়, আপনি রেজাল্ট পাবেনই। হ্যাঁ, ওষুধ সিলেকশনটা ঠিক হতে হবে, ওষুধের পোটেন্সিটা ঠিক হতে হবে, এবং ওষুধের গুণগত মানটাও ঠিক থাকতে হবে। বললাম যে সব ধরনের কোম্পানি সঠিকভাবে ওষুধটা তৈরি করে না, তাহলে কিসের উপরে আমরা ভরসা করব? আমি সঠিকভাবে ওষুধটা আমি লিখে দিলাম, ওষুধটা আপনি দোকান থেকে কিনলেন, সেই দোকানে আপনি যে ওষুধটা বলেছেন সেই ওষুধটা দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে, আপনি জানেন না। বিশ্বাসের জায়গাটা খুবই অভাব। এই নিমন্ত্রণ ডাক্তারকে নিজে ওষুধ তৈরি করার জন্যই পরামর্শ দিয়েছেন। যার জন্য আমার বাবা হরিমোহন চৌধুরী নিজের হাতে ওষুধ তৈরি করেই তিনি রুগীকে দেওয়ার চেষ্টা করতেন। আমিও তাই, আমার যত রুগীর ওষুধ আমি নিজেদের হাতে বানানো, বাইরে থেকে কোনো প্রেসক্রিপশন দেই না। ওষুধটা কি ছিল অনেকে জিজ্ঞেস করছে। আমি ওষুধ দিয়েছিলাম প্রথমে বেলিসপেরেনিস। ওয়াই বেলিসপেরেনিস? এটা অনেকেই আমার সঙ্গে সহমত হবেন না। ডাক্তার টাইলারের একটা কেস আমি পড়েছিলাম, যে পেটে একটা টিউমার নিয়ে এক মহিলা তার কাছে এসেছিল। তারপর তাকে মহিলার হিস্ট্রি নিতে গিয়ে সে জানতে পারলো তার স্বামী তার পেটে একটা লাথি মেরেছিল। তাহলে কজেনশনটা হলো টিউমার ডিউ টু ইল এফেক্টস অফ ইনজুরি। কোথাকার ইনজুরি? সফট টিস্যু। তিনি বেলিসপেরিনিস দিয়ে ওই রুগীটার টিউমারটাকে সারিয়ে দিয়েছেন। আমার মাথায় চিন্তা হলো যে ব্রেইনের মধ্যে যে টিস্যুগুলি আছে এগুলি তো সফট, তাহলে অ্যাবডোমেনে যদি বেলিসপেরিনিস দিতে পারে, আমি ব্রেইনের টিউমারের ক্ষেত্রে কেন আমি আর্নিকা নেট্রানসাল প্রথমেই দেবো? কেন আমি বেলিসপেরিনিসটা ভাবতে পারবো না? দেখেন, কঠিন জিনিস। আমি আমার মতো করে ভাবি, যে কোনো মহাপুরুষ বলেছে বলে আমি ওটাকে আমি অন্ধের মতো ফলো করব এই না। আমি কিন্তু আমার লজিকে আমি এটাকে নিয়ে আমি সেভাবে ওষুধ দিয়েছি, এবং বার্নেট নিশ্চয়ই করতেন। আমি বলছি টাইলারের কেসে আমি পেয়েছিলাম। যাই হোক, তো বেলিসপেরিনিসের পর আমি অবশ্যই নেট্রামসালফে পরবর্তীতে শিফট করেছি, কারণ বেলিসপেরিনিস কন্টিনিউ করা যাবে না। তাহলে এই যে কজেশন, এই কজেশনটা যদি না জানি, আমি কিন্তু রুগীকে সঠিকভাবে ওষুধ নিতেই পারবো না। আরেকটা কেস নিয়ে বলি আপনাদের, কোনো অসুবিধা নেই তো? কেস বলছি, কেস রেকর্ড নিয়ে একটা ক্লাসে হবে না, আমরা কয়েকটা ক্লাস আমাদের নিতে হবে। এই কারণে এটা বিশাল একটা সাবজেক্ট, এইটাই মেন সাবজেক্ট হোমিওপ্যাথির।
যদি সঠিকভাবে লক্ষণ সমষ্টি যদি সংগ্রহ করার কৌশলটা যদি আমি না জানি, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা সঠিকভাবে হবে না। সেজন্য এটাকে আমি কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি তখন কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, সেখানে আমাকে মাসে একবার করে যেতে হতো। হ্যাঁ গোলাম রনি ভাই, আমি কিন্তু 50 মিলিসিমেলেই করি, অন্য কিছু করি না। আমি 01, 02, 03 এই তিনটে নিম্নশক্তি থেকে আমি শুরু করি। তবে শুধুমাত্র নসোর্সের ক্ষেত্রে আমি একটু হাইপোটেনসি, দ্যাট ইজ 06 বা 07 থেকে আমি শুরু করি। আদারওয়াইজ অল আর ইন ফ্রম লো পোটেন্সি, দ্যাট ইজ 01, 02 অর 03, জেনারেলি 01 অর 02, এইটাই আমি করি। তো কৃষ্ণনগরে আমার একদিন ক্লিনিকে, ওই যে ক্লিনিকে আমি ওখানে বসতাম, সেই ক্লিনিকের ছেলেটা আমাকে বলল যে আমার এক কাকা, তিনি আপনার নাম শুনেছেন, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছেন। ঠিক আছে, পাঠিয়ে নিয়ে আসুন। তো ভদ্রলোক আমার কাছে এলেন। আসার পর আমি বললাম যে বলুন দাদা, কি করতে পারি আপনার জন্য? আমার বৌমা পিঠে ক্যান্সার হয়েছে, আপনি যদি একটু তাকে চিকিৎসা দেন, আমার বৌমাটা বেঁচে যেতে পারে। নাতনি আমার খুব ছোট, তার অপারেশনটা করা হয়ে গেছে, কিন্তু কেমো তারা দিতে পারছে না, কারণ তার ইএসআর লেভেল কিছুতেই কমছে না। সেজন্য তারা ভয়ে কেমো স্টার্ট করতে পারছে না। ভদ্রলোক কান্নাকাটি শুরু করে দিল, ইমোশনাল। নিজের একটা মাত্র ছেলে, তার বৌমা স্কুল মিস্ট্রেস, বলে আমি আমার মেয়ের মতো দেখি, আপনি যদি কিছু করার থাকে। ক্যান্সার বলে ক্যান্সারের চিকিৎসা হয় কলকাতায়, এরকম কয়েকজন আছে ক্যান্সার বিশেষজ্ঞ বলে স্বঘোষিত, সেখানেও ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। আলটিমেটলি অপারেশন করতে হলো। অপারেশন করার পরে এই জায়গায় আটকে গিয়ে তখন আমার একটা পরামর্শ নেওয়ার জন্য তিনি এলেন। আমি ঠিক আছে, একটু চেষ্টা করি, আপনি বৌমাকে নিয়ে আসুন। বলে ঠিক আছে, আমি বৌমাকে নিয়ে আমি 15-20 মিনিটের মধ্যে আসছি, আপনি একটু তাকে দেখে দেন। ঠিক আছে। বৌমাকে নিয়ে এলেন। পিঠের মেরুদণ্ডর এক সাইডে অপারেশন করে টিউমারটাকে বাদ দিয়েছে, মেরুদণ্ড সাইডে, হাড়ে নয়। বাদ দেওয়ার পরে ওই জায়গাটা গর্ত হয়ে আছে। জেনারেল যা ব্যথা থাকার তা ব্যথা আছে, আর বিশেষ ইয়ে নেই। তো যাই হোক, যা তথ্য নেওয়ার সমস্ত তথ্যগুলো নিলাম, ফ্যামিলি হিস্ট্রি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এবার তখন পাস হিস্ট্রির মধ্যে গিয়ে দিলাম যে কোনো ইঞ্জুরির হিস্ট্রি আছে কিনা জানলাম।
তখনও একই কথা, হ্যাঁ আমার একটা পিঠে আমি দারুণ একটা আঘাত পেয়েছিলাম। উপর থেকে কি একটা পারার জন্য উঠেছে, স্লিপ খেয়ে পড়ার পরে খাটের কোণে লেগেছিল পিঠের জায়গাটা। পরবর্তীতে সেটা টিউমার ফর্মেশন হয়েছে এবং ক্যান্সারে দাঁড়িয়ে গেছে। অবশ্যই সাসেপ্টিবিলিটি না থাকলে তো আমাদের রোগ হবে না। ক্যান্সার হওয়ার প্রবণতা থাকলেই ক্যান্সার হবে। ক্যান্সার হওয়ার প্রবণতা যদি আমাদের মধ্যে যদি না থাকে, সেইটাই তো দেখার কারণ হলো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। ক্যান্সার হওয়া শুধু নয়, কোনো ডিজেনারেটিভ ডিজিজ আছে কিনা। ডিজেনারেটিভ ডিজিজ অনেকগুলি, পার্নিশিয়াস অ্যানিমিয়া, থাইরয়েডের সমস্যা, আপনার রিমোটয়েড আর্থ্রাইটিস, এইগুলি সমস্তগুলি ডিজেনারেটিভ ডিজিজ। এইগুলি ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ডিজেনারেটিভ প্রসেস আছে। কার্সিনোজেনের এখানে প্রয়োগ ক্ষেত্র, যাই হোক। তো আমি এই রুগীটার ক্ষেত্রে এটা পাওয়ার পরে আমি যেভাবে কজেশনের উপর এক্সাইটিং কজ, এই কজেশনের উপর পেয়ে যা ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে রুগীটা চলে গেল। আমি বললাম যে আমি 15 দিন পরে আবার আসবো, আমাকে 15 দিন পরে নিয়ে আসবেন, কিন্তু আসার আগে আমাকে একবার ব্লাড টেস্ট করে নিয়ে আসবেন। তো যে রোববার আমার রোগীকে ওষুধ দিয়েছিলাম, তার পরের রোববারের মানে থার্ড রোববারে আবার আমার কাছে আসার কথা। সেদিন আমি ওই ক্লিনিকে যাওয়ার কথা, কিন্তু কোনো একটা কারণে আমি সেই দিন এই ক্লিনিকে অ্যাটেন্ড করতে পারলাম না। আমি আগের দিন রাত্রেবেলা উইকেট হলে কালকে আমি যেতে পারছি না, যে ফ্যামিলির একটা ইয়ে আছে সেখানে, সেই জন্য আমি কালকে ওই ক্লিনিকে, কারণ এটা আমার এখান থেকে প্রায় 125 কিলোমিটার দূরত্ব। গাড়ি করে আমি যেতাম প্রায়, হ্যাঁ আমাকে অনেক 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগতো। তো আমি সেদিন আর ওই ক্লিনিকে যেতে পারি। ভদ্রলোক যথারীতি এসেছেন ক্লিনিকে, আসার পর আমাকে পেলেন না, রিপোর্টগুলো নিয়ে এসছেন। তো আমাকে না পাওয়ায় ওখান থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করে তিনি আমাকে ফোন করলেন। তো বললো যে আমি অমুক অমুক বলছি, আমার বৌমাকে নিয়ে এসেছিলাম, আপনার মনে আছে? আমরা হ্যাঁ 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 আপনি বলুন, কেমন আছে বৌমা? বললো বৌমা তো দিব্যি ভালো আছে। তাহলে ভালো যদি থাকে ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, আপনি ওষুধ নিয়ে যান। বলে না, সমস্যাটা ওখানটায় না। সমস্যা হলো যে আপনি আমাকে রিপোর্ট করে নিয়ে আসতে বলেছেন, আমি তো রিপোর্ট করে নিয়ে এসেছি, ব্লাড রিপোর্ট করে নিয়ে এসেছি। তাহলে বলুন রিপোর্টটা জানান। বলো প্রোলেকটিন, মানে প্রোলেকটিন বলছি, ইএসআর এখন নেমে দাঁড়িয়েছে মাত্র 23। এইটা দেখুন 100-র নিচে কিছুতে নামছিল না। তাকে এই কদিনের ট্রিটমেন্টে 23-এ মানে নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসা গেল। 23 না 17, যাই হোক, নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসা গেল। বলে তো বা খুব সুন্দর হচ্ছে, আপনি ওষুধ ট্রিটমেন্টটা কিন্তু বন্ধ করবেন না, আপনি ট্রিটমেন্টটা চালিয়ে যান। বলে না, প্রশ্ন হলো যে আগামীকাল আমার কাছে আবার ক্যান্সার হসপিটালে বৌমাকে নিয়ে যাওয়ার কথা, কেমো দেওয়া যাবে কিনা তারা দেখে বলবে। নিয়ে যাব
এই প্রশ্নটা আমাকে করছে, আমি কি নিয়ে যাব কেমো দেওয়ার জন্য ওই হসপিটালে নিয়ে যাব বৌমাকে? আমাদের মহাবিপদ। বলে হ্যাঁ, একবার চেক আপ করে নিয়ে আসুন। বলে ওরা যদি কেমো দিতে চায় তাহলে সেটা ওদের সিদ্ধান্ত। এরপরেও যদি তারা কেমো দিতে চায় সেটা ওটা ওদের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত। এখানে আমি কিছু বলতে পারবো না। এখানে আমার বলাটা বাতুলতা হবে। সত্যি তো আমি কেন রিস্ক নেব? যদি কোনো রকম ভাবে যদি কোনো ইয়ে ঘটে তাহলে তো আমাকে দোষারোপ করবে, ডাক্তারবাবু আপনার জন্য এটা হয়েছে। আমি আগে টেস্টগুলি করুক, ওরা দেখুক। তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পরে আমাকে ফোনে আমাকে বলছে, সেদিন রাত্রেবেলায় আমাকে ফোনে বলছে, বলে ডাক্তার তো নিয়ে গেলাম। বলে তারপর? বলে রিপোর্ট দেখে ওরা অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি কি করে কমলো এত সুন্দর। আমরা তো এতদিন ধরে মানে ওষুধ দিয়ে দিয়ে কিছুতেই ইএসআর কমাতে পারছিলাম না, কি করে কমলো? তখন বলে আমার ওখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার বসেন, এমডি, তার নাম শুনে তার কাছে গেছি, তাকে ডিটেলস বলেছে, তিনি আমাকে ওষুধ দিয়েছেন এবং ওষুধ খাওয়ার পরে আমি এই রেজাল্ট পেয়েছি। তখন চিন্তা করুন, সরকারি হসপিটাল থেকে বলছে যে ডাক্তার চৌধুরী যে প্রেসক্রিপশন করেছেন সেই প্রেসক্রিপশনটাই কন্টিনিউ আপনি করুন, কোনো কেমো নেওয়ার দরকার নেই, ওটাই ঠিক হয়ে যাবে। এবার আমাকে বলছে, ডাক্তারবাবু আপনি তো আমাকে পাঠিয়ে দিলেন, ওরা আমার আব্বার আপনার কাছেই পাঠালো। আর দেখেন, আমি না পাঠালে এই যে আমি সঠিকভাবে আছি সেটা আপনার মনের মধ্যে কিন্তু থাকতো না। ভালো ডাক্তার সবসময় ভালো চিকিৎসাকে গুরুত্ব দেয়, সেখানে পেথিটা বড় কথা নয়, রুগীটাকে বড় কথা। যাই হোক, এইটাই বলার উদ্দেশ্য, সেটা হলো যে যে আমরা যদি সঠিকভাবে ওষুধটা নির্বাচন করার জন্য যদি কারণটাকে যদি সঠিকভাবে খুঁজতে পাই, মেনটেনিং কজ অর ফান্ডামেন্টাল কজ, ফান্ডামেন্টাল কজ নিয়ে কয়েকটা রুগীর কেস আমি পরের দিন বলব, যে কি সুন্দরভাবে আমরা টেকেল করতে পারি। আমরা যদি সঠিকভাবে, হ্যাঁ, কি ওষুধ ছিল, অবশ্যই নেট্রামসাল ছিল। মেরুদণ্ডের ওখানটায় আঘাত, মেরুদণ্ডের ঠিক পাশে, মেরুদণ্ডের মধ্যে নার্ভাস সিস্টেমের মধ্যে আঘাতটা পেয়েছিল। ওখান থেকে তো নার্ভগুলি নামে। তাইলে দেখেন, রুগীটা কিন্তু, আমি বলছি এটা প্রায় 15 বছরের পুরনো হিস্ট্রি, আজ পর্যন্ত রুগী ভালো আছে। এবং এরপরে পেশেন্ট আবার প্রেগনেন্ট হয়েছিল, সুন্দর বাচ্চার জন্ম দিতে পেরেছে। এটাই তো মানুষের জীবনটা, তো এইভাবেই সঠিক ওষুধ নির্বাচন যদি আমরা করতে যদি শিখি, রুগীর কাছ থেকে যদি সঠিক তথ্যটা যদি আমি নিতে শিখি, ওষুধ কিন্তু কথা বলবে। এটা কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। ফার্স্ট প্রেসক্রিপশন কখনো ভুল হতে পারে না যদি না আমরা সময় দিয়ে রুগী পর্যবেক্ষণটা করি। আমি যত রুগী দেখি, প্রথম ক্ষেত্রেই সময়টা যা লাগে দ্বিতীয়বার তো অত সময় লাগার কথা না। তাহলে নতুন রুগীর ক্ষেত্রে আমরা সময়টা কিন্তু আমাদের দিতে হবে, না হলে কিন্তু টোটালিটি সিমটমটা আমরা সঠিকভাবে পাবো না, ট্রিটমেন্টের লাইন অফ ট্রিটমেন্টটা ভুল হয়ে যাবে। যাক, আজকে সময়টা হয়ে গেল, আজকে এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী আসবো, আমি কিভাবে কেস্টিং করি, কেস্টিং ফর্মের পয়েন্টগুলি কিভাবে আমি নেই,
এটা নিশ্চয়ই পরের দিন আমরা আবার সামনের রোববার দিন আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো 1 ঘন্টায় তো হয় না, এটা সারাটা দিন লাগে। ইচ্ছা আছে শুধুমাত্র কেস টেকিং নিয়ে যদি আমরা ওয়ার্কশপ করতে পারি, তাহলেই কিন্তু দারুণভাবে আমরা শিখতে পারবো। রুগী আসলো, রুগীকে বসিয়ে রেখে কেস টেকিং করা, কেস টেকিং করে তার টোটালটি সিমটমটা অ্যানালাইসিস করা, এভ্যালুয়েশন করা এবং রেপাডাইজেশন করে সঠিক মেডিসিনটা তাকে অ্যাপ্লাই করার মতো জায়গা। এটা হলো ওয়ার্কশপের কাজ। এটা হাতে কলমে যদি শেখানো যায় তাহলে কিন্তু পরিপূর্ণ শিক্ষাটা হয়। সেটা আপনারা যদি সুযোগ যদি হয় কখনো, নিশ্চয়ই সেরকম একটা ক্লাসের ব্যবস্থা করা যাবে। যাই আমরা আপাতত এই থিওরিটিক্যাল সঙ্গে প্র্যাকটিক্যাল কিছু আমি কেস অ্যানালিসিস করছি, আপনারা এগুলি দেখুন। আমরা পরের দিন আবার দেখা হবে। আজকে যদি কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি বলছি। একজন আমাকে প্রশ্ন করেছিল, শিপ্রা সম্ভবত, যে রঙের ড্রাম খেয়ে ড্রামের গন্ধ শুকে অসুস্থ হলে, তাহলে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যালের গন্ধ পাচ্ছে, সেই গন্ধ পেয়ে অসুস্থ হচ্ছে, কোন ধরনের কেমিক্যাল, সেইভাবে চিন্তা করে বিশ্লেষণ করে আমাদের মেডিসিনটা দিতে হবে। আমরা যদি সেভাবেই যদি চিন্তা করে যদি আমরা দেই, অবশ্যই আমাদের ওষুধে কাজ দেবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি দেখেছি এই সমস্ত ক্ষেত্রে আর্সেনিক দারুণ কাজ করে, আর্সেনিক দারুণ কাজ করে। হ্যাঁ, শুধুমাত্র ডাক্তার গোপাল চন্দ্র রায় শুধুমাত্র 50 মিলিসিমেল নিয়ে আমরা একটা দিন ক্লাস নেব। সেদিন যাবতীয় 50 মিলিসিমেল নিয়ে যাবতীয় ইয়েগুলি ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে আমি জেনারেলি 8 দাগ করে দিই, 8 দাগ করে দিই এবং জলে গুলে মানে ডোজটাকে আবার ডাইলুট করে খাবে না ডাইরেক্টলি খাবে, সেটা ডিপেন্ড করে পেশেন্টের সেন্সিটিভিটির উপর নির্ভর করে। যদি পেশেন্ট যদি খুব হাইপার সেন্সিটিভ হয়, আমরা নিশ্চয়ই জলে মিশিয়ে দেব। ওষুধটা যদি ডিপ অ্যাক্টিং হয় তাহলে নিশ্চয়ই আমরা জলে মিশিয়ে দেব, না হলে কিন্তু আমরা ডাইরেক্টই রুগীকে দিতে পারি। ঠিক আছে? আর্নিকা, লিডাম, ব্রায়োনিয়া, রাস্টক্স, এই ধরনের মেইনলি ভেজিটেবল ড্রাগগুলি আমরা ডাইরেক্ট দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু মিনারেল বা নসর জাতীয় ওষুধগুলি আমাদের কিন্তু অবশ্যই সূক্ষ্ম মাত্রায় দেওয়া দরকার। সেখানে ডাইলুট করে যদি না দেওয়া যায়, অ্যাগ্রাভেশন হওয়ার একটা চান্স থাকে। যদি অ্যাগ্রাভেশন হয় তাইলে কিন্তু রুগী কষ্ট পাবে, আপনার কাছ থেকে রুগী কিন্তু অন্য জায়গায় উপশম পাওয়ার জন্য চলে যেতেই পারে। সুতরাং প্রথম থেকেই সাবধান হয়ে তাকে দিতে হবে সেভাবে। হরিপদ কাপাসিয়াও এসছো, বাহ, গুড। এই হরিপদ কাপাসিয়া তার একটা লিউকোডার্মা ডেভেলপ করছিল, সেটি ধৈর্য ধরে সে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করেছে, মিরাকল তার প্রায় মিলিয়ে গেছে। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ বললাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা
ধরে নিচ্ছি যে কারোর কোনো বিশেষ একটা প্রশ্ন নেই। ধন্যবাদ তাহলে। শুভরাত্রি, ভালো থাকুন। আগামী দিন আপনাদের ভালো যাক। আজকে সারাদিন অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি তো আমার বন্ধুদের বলি যে আজকে আমার কান্নার প্রথম দিন, এবং আমার মায়ের হাসি, আমার কান্না দেখে আমার মা হেসেছে, এই দিনটা হলো আজকে। না, আজকে আমার জন্মদিন। অফুরন্ত ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, প্রত্যেকের শুভেচ্ছা পেয়েছি। আমি তাদের কাছে, প্রত্যেকের কাছে আমি এ, এ, ধন্যবাদ জানাই যে আপনাদের সঙ্গে যেন সুস্থভাবে চলতে পারি, এই কামনাটাই আপনারা করুন, আর এই আশীর্বাদ আপনারা করুন। এই বলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।